আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। শাট আপ। বেশি কথা বললে এর চেয়ে বেশি কিছু হয়ে যাবে। মানে কে আপনি? বেশি কিছু হবে মানে কি বোঝাতে চান? দেখতে চাও? ওয়েট অ্যান্ড সি। কামিজটা খুলে দড়িতে ঝুলাতে না ঝুলাতেই আচমকা লম্বা উচ্চতার বিয়ে পড়া মানুষটি বলিষ্ঠ হাতে টিনের দরজাটা ধাম করে বন্ধ করে দিল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় কয়েক সেকেন্ড অবাক হয়ে মাথা তুলে লম্বাটে দানব আকৃতির মানুষটার দিকে চেয়ে রইল হায়া। ঘটনাটা মস্তিষ্কের স্নায়ুতে সাড়া ফেলতেই আতঙ্কিত হয়ে দুহাতে নিজেকে ঢেকে চিৎকার দিতে গেলেই কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট বেশভূষার সুদেহী পুরুষটি তার মুখ চেপে পড়ল। শাট আপ ইউ ইডিয়েট। হ্যাভ ইউ গন ক্রেজি? তোমাকে আমাকে এই অবস্থায় দেখলে সম্মানহানি তোমার হবে, নট মাইন। অপরিচিত অনাকাঙ্ক্ষিত আগন্তুক পুরুষটির গম্ভীর গলার কথাই দমে গেল সপ্তবর্ষী ছোট্ট তনুর শ্যামবর্ণ কিশোরী। ঘন পল্লবিত ডাগর ডোগর চোখ দুটো বড় বড় করে চেয়ে রইল মানুষটির দিকে, যে নিচু গলায় পড়ল। আমি হাত সরাচ্ছি, চিৎকার করবে না, গট ইট? এভাবে এক অপরিচিত অনাকাঙ্ক্ষিত পুরুষের সামনে এই অবস্থায় দাঁড়িয়ে আছে ভাবতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। হায়া চটজলদি মাথা উপনিচ সায় জানালো। জেন ওর মুখের ওপর থেকে হাত সরাতেই লজ্জা, ভয়, রাগ মিশ্রিত গলায় থেমে থেমে বলল, আ- আপনি বের হন এখান থেকে। লজ্জায় মানুষটির মুখের দিকে তাকাতেও পারছে না। জেন উল্টো ঘুরে তীর্যক গলায় পড়ল। ডু ইউ থিঙ্ক আই এম হেয়ার টু স্টে? হায়া চোখ বন্ধ করে মাথা নিচু করে বলল, আমি কিছু ভাবছি না, আপনি দয়া করে এখন এখান থেকে যান। টিনের দরজাটা হালকা ফাঁক করে বাইরে দেখলো জেন। রাস্তা একদম ফাঁকা, কেটে পড়ার এই সুযোগ। পেছন মানুষটাকে উদ্দেশ্য করে বলল, পরের বার থেকে দরজা ভালো করে বন্ধ করে নিবে। যে অবস্থায় আছো দ্যাটস এনাফ টু মেক এ শিট। কথাটা বলে দম ফেলারও সময় না নিয়ে বেরিয়ে পড়ল সে। অসভ্য, ব্যহিয়া, নির্লজ্জ মানুষটার কথা কানে বাজতে লাগলো হায়ার। লোকটা কি বলে গেল? এসব বখাটেগুলোকে জুতা দিয়ে পেটানো দরকার। জুতা মেরে গরুদান করতে আসছে আমার মহাপুরুষ। এই বেলার জন্য গোসল করাটা গেল। একটু আগে যে ভয় পেয়েছে, তাতে এই কাঠগরমও এই পুরো সপ্তাহ জুড়ে ও দ্বিতীয়বার গোসল করার কথা ভাববে কি না সন্দেহ। কামিজটা পরে এক প্রকার পালিয়ে গেল গোসলখানা থেকে। দরজার ছিটকিনিটা ভাঙা বলে সেটা চাপিয়ে রেখেই গোসল করতে ঢুকেছিল হায়া। বাড়িতে পুরুষ মানুষরা কেউ নেই, তাই তেমন সমস্যা হবে না ভেবে ও ঢুকেছিল। কিন্তু আচমকা নিজের কল্পনাতেও যা ভাবতে পারবে না এমন একটা বিচ্ছিরি ঘটনা যে বাস্তবে ঘটে যাবে কি জানতো। এক মিনিট, এটা তো বাড়ির ভেতরের নিজস্ব গোসল ঘর। এখানে তো বাড়ির কারোর আসার কথা না, তাহলে এই ইতর লোকটা এখানে আসলো কোথা থেকে? ভাবনাটা মস্তিষ্কে খেলে যেতেই চমকিত ভঙ্গিতে তাকালো ও। সত্যি তো, রহস্যের তো সমাধান করা দরকার। অন্তত এই অসভ্য বজ্জাত লোকটাকে কষিয়ে দুটো চট থাপ্পড় লাগানোর জন্য হলো, কিংবা লোকটা কীভাবে বা গোসল ঘরে এলো সেটা জানা দরকার। দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকলো হায়া। উঠোনে পা রাখতে না রাখতেই দোতলা থেকে ওকে ডেকে উঠল সমবয়সী শালুক। দোতলার সারা, সুবা ও রায়া বুবুরা সিঁড়ির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ওদের চোখ দুটো কেমন ছটফট করছে, এমন উৎসুকভাবে তারা দাঁড়িয়ে আছে। শালুক হায়াকে হাতের ইশারায় উপরে আসতে বলল। হচ্ছেটা কি? 2 মিনিটের জন্য গোসল ঘরে গেল কি গেল না মনে হচ্ছে দুযোগ পরে আসলো। এমনকি দেখার জন্য ওরা সবাই কৌতূহলপূর্ণ হয়ে আছে। হায়াও সেটা জানতে চায়। সিঁড়ি বেয়ে উঠতে না উঠতেই শালুক তার হাত ধরে টেনে নিয়ে পড়ল। তুই কোথায় ছিলিস বলতো? জানিস কি হয়েছে? হায়া অবিচল ভঙ্গিতে পড়ল। না বললে জানবো কি করে, বল শুনি। শালুক আগের থেকেও বেশি আগ্রহ নিয়ে পড়ল। আমাদের বাড়িতে আজকে কয়েকজন যার শহুরে বাবু এসেছে না, যে কি বলবো, শার্ট কোট ইন করা, বড়ি শুটিওয়ালা, সিনেমার নায়কের মতো একদম বাবু সাহেবেরা এসেছে। একটু পরে মা ওদের খাবার ঘরে ডেকে নিয়ে যাবে। এতক্ষণ হায়া ওদের দাঁড়িয়ে থাকার কারণটা বুঝলো। তার মানে একটু আগে যে অসভ্য লোকটা এসেছিল সে নিশ্চয়ই এদের কেউই হবে। তাহলে তো এবার হাতে নাতে ধরতেই হবে বদমাইশটাকে। হায়া কপাল কুঁচকে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করলো। হঠাৎ করে এই বাবু সাহেবের দল কোথা থেকে উৎপত্তি নিল রে?
শালুক ওড়নার প্রান্তে গিট্টু পাকাতে পাকাতে বলল, কে জানি দাদিমায়ের কোন না কোন দূর সম্পর্কের আত্মীয়, তাও কেন এসেছে জানিস? হায়া দেখলো শালুকের চোখ দুটো কেমন চকচক করছে। সে এতটাও বোকা নয় যে শালুকের চোখের ভাষা বুঝতে পারবে না। হায়া অনীহা প্রকাশ করে পাশ ফিরে চাইল। শালুক ঠোঁট উল্টিয়ে এক পাশে ফিরিয়ে পড়ল। জিজ্ঞেস কর না কেন এসেছে। হায়া তেরামি করে বলল। আমি জানি কি করব। শালুক ওর দুহাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে পড়ল। কর না জিজ্ঞেস কর না। পারবো না। হাইয়া শালুকের কথার মাঝে সাবা ওদের উদ্দেশ্যেই চেঁচিয়ে বলল। ওই দেখ ওরা আসতেছে। সবাই চমকিত ভঙ্গিতে ঝুঁকে নিচে তাকালো। সবার থামতে দেরি। একে একে সবগুলো ছেলে দ্রুত পায়ে দৃষ্টিসীমানার বাইরে চলে যাচ্ছে। বাড়ির চারজোড়া চোখ আটকে গেল আগন্তুক পুরুষদের উপর। সত্যি সত্যি সিনেমার মতো এইবার হাট মিছ হয়ে গেল সবার। বেপরোয়াভাবে হৃদস্পন্দনের গতিটাও বেড়ে গেল। রেলিং আঁকড়ে ধরে শক্ত হয়ে গেল সাবা, সুবা, রায়া, শালুক। হাঁ করে শক্ত চোয়ালের তালিকা রইল আগত সৌম্য পুরুষদের পানে। বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আকর্ষণটা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে আবার খুলল। তাদের দৃষ্টি শুধু সেই দিকে। শালুক তো বিস্ফোরণ চোখের নিচে ঝুঁকতে ঝুঁকতে পড়ে যাচ্ছিল, কিন্তু রায়া তাকে ধরে ফেলল। সুভা লজ্জায় দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। সাবা হাঁ করে তাকিয়ে আছে বলতে ভুলে গেল। শার্ট প্যান্টের বেশভূষার সুঠাম সুদীর্ঘ সৌম্যবান পুরুষটির পানে চোখ পড়তেই থমকে গেল হায়া। এই তো সেই মানুষটা। প্রশস্ত বুকটা কালো শার্টের ভেতরে আটসাট হয়ে ঢেকে আছে। শার্টের উপরে দুটি বোতাম খোলা থাকায় লোমহীন বুকের কিছু অংশ লোভনীয়ভাবে দৃশ্যমান হয়ে আছে। ক্লিন শেপ জল ব্রাউন চুলগুলো জেল দিয়ে সেট করা। বাঁকানে ফোন চেপে অন্য হাতে পকেটে হাত গুজে রকচটা ভঙ্গিতে চলে যাচ্ছে সে। কিঞ্চিত আগের ঘটনাটা মনে পড়তে চট করে চোখ বন্ধ করে ফেলল ও। একটু আগে রাগটা কোথায় যেন মিয়ে গেল নিমিষে। লজ্জা যেন নিদারুণভাবে ঘিরে ধরেছে তাকে। চোখ বন্ধ অবস্থাতেই পেছন ঘুরে চলে যেতে নিল ও। তখনই হঠাৎ করেই পা পিছলে গেল তার। কারোর আর্তনাদে সাবা, সুবা, রায়া শালুকের ধ্যান ফিরল। পাশে তাকাতেই সহসা দ্বিগুণ চমকে গেল ওরা। হতভম্ব চোখে শুধু কানে শুনতে পেল, বুবু। আজ পর্যন্ত হায়া শুধু ভাগ্যের ওপর পিছলে পড়তো, আজ জলজান্ত গোটা একটা পুরুষ মানুষের ওপর বেকায়দে পিছলে পড়লো। সত্যি সত্যি রিয়েল লাইফ ড্রামা ঘটে গেল যে। তাল সামলাতে না পেরে জেন হায়াকে বুকে নিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। সাবা বিচলিত ভঙ্গিতে সুবার দুহাত ধরে বলল, বুবু, এটা তো দেখি শি ফিল ফার্স্ট হি ফিল হার্ডারের হয়ে গেছে। ইস, এই সিনটা যদি আমি কুকির সাথে ক্রিয়েট করতে পারতাম। সুবা বুঝতে না পেরে প্রশ্ন করলো, কুকি? আরে কুকি বিটিএস এর জাঙ্কু, তোমার দুলাভাই। সাবা লাজুক ভঙ্গিতে বলল। এরকম সিরিয়াস পরিস্থিতিতে সবার বেহুদা কথার মেজাজ বিগড়ে গেল রায়ার। সে পাশ থেকে সাবাকে বলল, ওইটা তোর একার জামাই না, জাতির সবার জামাই। আর শোন, পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট, শুনেছিস তো? ছেঁড়া কাঁথায় শুইয়া জাংকুকের পাবার স্বপ্ন দেখার জায়গা পাস না? সাবা মুখ কালো করে ওকে ভেঙচি কাটলো। জায়ান, আয়ান, রায়হান আরোহী আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। লাভা বিস্ফোরিত হতে যে বেশিক্ষণ বাকি নেই তারা জানে। যে নিজেও অনেকটা চমকে গেছে। এই 28 বছরের জীবনে তো সে কত কিছুই দেখেছে, কিন্তু আকাশ থেকে মেয়ে পড়তেই প্রথম দেখল। সাবার মা নীলুফা বেগম ওদের আসতে দেরি হচ্ছে দেখে এদিকটা দেখতে এসেছিলেন। তিনি নিজেও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। জায়ান, আজান, রায়হান আরোহীরা মনে মনে আল্লাহ আল্লাহ করছে, মনে মনে দোয়া করছে, আল্লাহ আল্লাহ এই পাঠাটা যেন না রাগে, তাহলে সব শেষ। বুকের ওপর পড়ে থাকা হায়াকে দুহাত ধরে ঝাঁকিয়ে জেন থতমত গলায় পড়ল, হেই ইউ ডাম গার্ল, শুনতে পাচ্ছ না? এখন থেকে সরো, লিসেন। মেয়েটা যে ভয়ে অজ্ঞান হয়ে গেছে বুঝতে পারল সে।
নীলুফা ভীতু চোখে তাকিয়ে বললেন, হাই হাই, মেয়েটার কি হলো? ও তাকাচ্ছে না কেন? রায়হান ভীতু নীলুফাকে শান্ত করে বলল, আন্টি আপনি ভয় পাবেন না, ও মনে হয় ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে। চোখে মুখে পানি ঝাপটা দিলেই হয়তো জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু তার আগে ওকে রুমে নিতে হবে। সাবা, সুবা, রায়া, শালুক দ্রুত পায়ে নিচে নামলো। শালুকের অন্তরাত্মা কেমন যেন জ্বলে যাচ্ছে, মনে মনে ভাবছে, এই হায়াটা কেন এই মানুষটার উপরে পড়তে হলো? পড়লে তো পড়লে অন্য কোথাও তো পড়তে পারতি, তাই বলে সোজা বুকে। জেন হায়াকে দু হাতে ধরে শোয়া থেকে উঠে বসলো, তারপর পাজকোলা করে ওকে তুলে নিল। সাবা উপরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে পড়ল। আমাদের ঘরটা ওই দিকে, ওকে ওখানেই নিয়ে যান ভাইয়া। জেন একবার ইশারা করা ঘরটার দিকে ভুরকুচকে তাকালো, তারপর সোজা সেদিকে হাঁটা ধরলো। রাইয়া, সাবা, সুবা, শালুক ওরাও পিছু পিছু গেল। নীলুফা কী ভেবে যেন রান্নাঘরের দিকে গেলেন। ঘটনা কি? আয়ান বিস্ময়ে ভরা গলায় পড়ল, ব্যাপারটা কি হলো ব্রো? আমাদের সিংহ আজকে বিলাই হইলো কেমনে? আরোহী কপাল কুচকে পড়ল, সিংহ সিংহই আছে, আজকে শুধু গর্জন করতে ভুলে গেছে, কিন্তু কেমনে? আমিও তো তাই ভাবছি। এখন ভাবেই বন্ধ করে ওপরে চল, গিয়ে দেখি আগে। সবাই মাথা নাড়িয়ে করে সায় জানিয়ে জায়নের পিছু পিছু গেল। হায়াকে বিছানায় শুয়ে দিয়েছি জেইন। পাশে দাঁড়িয়ে ইশারা করতেই রায়ার জগ থেকে এক গ্লাস পানি ঢেলে তার হাতে দিল। পানি ছিটে মুখে পড়তে নাকমুখ কুচকে হায়া পিটপিট করে চোখ খুলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়া ব্যস্ত ভঙ্গিত ওর পাশে বসে বলল, কী রে, এখন কেমন লাগছে? তুই জানিস কত ভয় পাইয়ে দিয়েছিলি আমাদের। হায়া কিছু সেকেন্ড পিটপিট করে চেয়ে রইল, শোয়া থেকে উঠে হেলান দিয়ে বসে পড়ল। আমি মরি নাই। না রে, আফসোস তুই মরিস নাই। সুবার চোখ রাঙ্গানিতে শালুক চুপ করে গেল। বুকের বা পাশটাই হাত রেখে রায়াকে উদ্দেশ্য করে হায়া বলল, আর একটু হলে তো আমি অক্কাই পেয়ে যেতাম রে বুবু। ভাগ্যি করে আজকে বেঁচে গেছি। মরা এত সোজা না, তার উপর তুমি ডিরেক্ট বড় ব্রো এর উপর পড়েছো। মরার তো কোনো চান্সই ছিল না। আয়নের কথাই হায়া চোখ বড় বড় করে জেনের দিকে তাকালো। জেন পূর্ণ দৃষ্টিতে গম্ভীর মুখে তাকিয়ে আছে। লজ্জায় হায়া মাথা নুইয়ে নিল। ছি, এই নিয়ে দুইবার এই অশুভ লোকটার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। আজকে না জানি কার মুখ চেয়ে ঘুম থেকে উঠেছিল। একটার পর একটা কিছু ঘটে যাচ্ছে। নীলুফা গ্লাস হাতে ঢুকতে ঢুকতে বললেন, তুই কি রে, ঝামেলা না পাকিয়ে থাকতে পারিস না? কালকেই তো বিল পারে উষ্টা খাইয়া জুতো ছিঁড়া উল্টাইয়া পানিতে পড়লি, আর আজকা পড়লি আসমান থাইকা পোলাডার ওপরে। তুই নিজে তো মরবি, সাথে মানুষগুলোরেও মারবি। সামনে তাকিয়ে পিছনে যাওয়ার সময় সে উল্টো পড়েছিল মনে আছে, কিন্তু তারপর কি হয়েছিল সেটা মনে নেই। তাই কার উপর পড়েছিল সেটা বুঝতে না পেরে প্রশ্ন করলো। কার ওপর পড়েছিলাম চাচি? নীলুফা জেনের দিকে ইশারা করে বললেন, এই যে এই পোলার ওপরেই তো পড়ছস তুই। বাবা, তোমার বেশি লাগে নাই তো? হায়া চোখ বড় বড় করে জেনের দিকে তাকলো। এই নিয়ে দুইবার। সব কিছু কেমন এলোমেলো হচ্ছে আজকে। হায়া লজ্জায় মুখে কুলু পেটে মাথা নিচু করে রইল। জেনের দিকে তাকিয়ে থেকে বলল, না আন্টি, ইটস ওকে। এর চেয়েও ভারী কিছু আমি রোজ ওঠাই। ও তো শুধু এইটুকুই নি। কেবল এইটুকুনি? কথাটা শুনে রেগে গেল হায়া জেনের দিকে তাকালো। মানছে সে ওই লোকটার মতো এত উঁচা লম্বা না, তাই বলে এভাবে অপমান? লোকটা যে শুধু অসভ্য নয়, ভীষণ রকমের অসভ্য, সেটাও বুঝলো সে। নীলুফা ওদেরকে তাড়া দিয়ে বললেন, তোমরা তো খাওয়ার জন্যই যাইতেছিলে না? দেখো তো মাঝখান দিয়া কি ঘইটা গেল। আচ্ছা, আর দেরি করো না, যাও তোমরা খাইয়া নাও। না আন্টি, সেটা কিছু না। অ্যাক্সিডেন্টটা যে বেশি সিরিয়াস ছিল না সেটাই বেশি। এই যে ছোট্ট মেয়ে, এখান থেকে একটু সাবধানে সাবধানে চলাফেরা করবে কেমন? আমার ভাই তো আর সব জায়গায় থাকবে না তোমাকে বাঁচাতে। হায়ার লজ্জাটা আরও দ্বিগুণ বেড়ে গেল। সবার সামনে চুপ থাকলেও মনে মনে ভেঙচি কাটলো। নীলুফা ওদের সবাইকে নিয়ে খাবার ঘরের দিকে গেলেন। সবার আগে তো ছুটে শালুকই গেল। রায়া সেদিকে চেয়ে পড়ল। কি ব্যাপার কামচোর, আজকে সবার আগে কাম করার জন্য দৌড়াইতেছে? ভাবতেই অবাক লাগে।
নীলুফা যে দুধের গ্লাসটা হাতে করে এনেছিল হায়ার সেটাতে চুমুক বসিয়ে পড়ল। ওর মনে এখন দিল্লিকা লাড্ডু ফুটতেছে। ওর কি আর এখানে দাঁড়িয়ে থাকবে? তা তোর মনে কি ফুটতেছে শুনি? আমার মনে হ্যাঁ, তুই তো ডিরেক্ট বুকের উপর গিয়ে পড়েছিলি। তোর মনে তো আরো কিছু হওয়ার কথা। তাহলে রুমে ঢুকেই বিরক্তিতে কালো শার্টটা টেনে ছিঁড়ে খুলে বিছানায় ছুঁড়ে মারল জেন। ডান হাত দিয়ে কুচকে যাওয়া কপালটা চেপে বিছানায় বসলো সে। আজকের মতো বিরক্তি এর আগে কখনো লাগেনি তার। নিজের ওপরই এখন রাগ হচ্ছে। কেন আসতে গেল এই অজপাড়া মফস্বলে? ফোনের মেসেজ টোনটা বেজে উঠতেই পকেট থেকে সেটা বের করলো। স্ক্রিন মেসেজে প্রেরকের নামটা দৃশ্যমান হতেই বিরক্তি দিতে কুচকে যাওয়া কপালটা সোজা হয়ে উঠল। নিজের গম্ভীর ও দাম্ভিক রূপটা ধারণ করে নিল। আনলক করে মেসেজটা চেক করলো, যাতে লেখা আছে, মিস্টার এজে, কনসিডারিং ইউর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, দ্য অথরিটিস আর বলোইং ইউ টু গিভ এ 10 days leave. I wish you both mental and physical well-being. Hope you have a happy days. Order from high authority. মেসেজের যোগ্য উত্তর সেন্ড করে ফোনটা বিছানার উপর ফেলল। চিত হয়ে বিছানায় শুয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। এই 10 দিনে কি করা যায় তাই ভাবছে সে। লেটস সি 10টা দিন কাটানোর মতো কোনো আকর্ষণ খুঁজে পাই কিনা। তা না হলে প্যাকড করা লাগেজ সহ সোজা ব্যাগ টু ঢাকা। বন্ধ দরজার বাইরে থেকে কয়েকবার টোকা পড়তেই জেন গলা উঁচিয়ে পড়ল। দরজা খোলাই আছে। আয়ান বন্ধ দরজা ঠেলে ভিতরে ঢুকলো। মুচকি হেসে পড়ল, এভাবে কুম্ভকর্ণের মতো পড়ে আছিস কেন? এমনিতেই তো মেয়েরা তোর ওপর ফিদা, তার উপর শার্টলেস অবস্থায় দেখলে তো হুমড়ি খেয়ে পড়বে। জেন কিছু না বলে গোমরা মুখের ওর দিকে চেয়ে রইল। আয়ান আবারও বলতে লাগলো, আচ্ছা বাদ দে, আগে বল কেমন লাগলো? কেশবতী কন্যা তো নিজে তোর ওপর এসে পড়লো। সামথিং সামথিং এর মতো কিছুই কি হচ্ছে না? জেন ভোতা গলায় জবাব দিল। তোর যদি এসব বলার থাকে তাহলে এই রুম থেকে অফ যা। আইন কপট রাগ দেখিয়ে পড়ল, শালা তুই আস্ত একটা বেডি মানুষ, তোর বয়সী ওরা বিয়া শাদি কইরা বাচ্চার বাপ হইয়া যাইতেছে, আর তুই প্রফেশনাল সিঙ্গেল হইয়া মরবি। তোর কি ইচ্ছা করে না তোরও একটা বউ হইব, তারে চুমু খাবি, জড়ায়া ধরবি? এইসব কথা শুনতে মোটেও ভালো লাগছে না, কিন্তু কে বোঝাবে? এদের কিছু বলা আর ছাগলের কানে ফিসফিস করা একটাই কথা। জেন ক্লান্তির নিঃশ্বাস ফেলে পড়ল, আমি তোর শালা হই কোন জন্মের? বড় ভাই বড় ভাইয়ের মতো থাকবি। আর ইউ গোয়িং টু গো অফ অর লিভ দ্য রুম? আইন সামান্য দম্ভ দেখিয়ে পড়ল। আমি তো বলবোই। জেন কাত হয়ে ঘুরে মাথার পালিশটা জড়িয়ে ধরল। আয়নের পিঠে চাপড় দিয়ে পড়ল, আচ্ছা যা, বাদ দিলাম, ছোট ভাইয়ার আবতার বলে কথা। চল একটু মকবলটা ঘুরে আসি। পেঁচার মতো মুখ করে ইঁদুরের মতো গর্তে বসে না থেকে একটু বেরিয়ে চারপাশের প্রকৃতিটাও উপভোগ কর। বুইরা বেটাদের মতো পড়ে থাকিস না, চল ওঠ। আমার মাথা ব্যথা করছে। আরে চল চল না, মাথা ব্যথা মনের ব্যথা সব চলে যাবে। তোকে দেখার জন্য মফলের মেয়েরা লাইন ধরে আছে, চল। অতঃপর তার কোনো প্রকার মতামতের মূল্য না দিয়ে আইন জোর করে জেনকে বাইরে নিয়ে গেল। সাথে ক্যামেরা আর টেলিস্কোপটাও নিল। দুজনকে বেরোতে দেখে শালুক ও রায়ের মা সুইটি বেগম জিজ্ঞেস করলেন, পা তোমরা কই যাইতেছো? আইন বিনয়ের সাথে জবাব দিয়ে বলল, আন্টি একটু বাহিরটা ঘুরে দেখতে চাচ্ছিলাম। বাবা এটা মফস্বল হলেও অনেকটা গ্রামেরই মতো, তোমরা একলা একলা যাইও না, হারাইয়া যাবা। আমি আমার মাইয়াডারে ডাকি, ও তোমাদের সাথে যাইবে না। জি আন্টি। সুইটি বেগম গলা খাকিয়ে রায়াকে ডাকলেন। রায়া চোখ ডলতে ডলতে এসে বলল, উফ মা, কি হয়েছে? দিলে তোমার কাঁচা ঘুমটা নষ্ট করে। সুইটি বেগম কটাক্ষ করে মেয়েকে বলেন, হায় রে আমার ঘুম, দিন দিন তো কয়লা হইতাছস, খালি খাওয়া আর ঘুম। একটু কাজ কইরা না হয় আমার উদ্ধার কইরা দিলি। ওরা একটু বাহিরে যাইবে, ওদের সাথে যা তুই। রায়ের চলন্ত হাত থেমে গেল। ও চোখ দুটো ডলা বন্ধ করে অবাক গলায় জিজ্ঞেস করলো, মা তুমি আবার এটা শিখলা কোত্থেকে? কেন, হায়ার বাই আছে না,
ও তো ওরে কোয়ালা কইয়াই ডাকে। মা, শিখবা যখন ভালো কিছুই শিখতা। এই কোয়ালা টোয়ালা কি? আসতেছি আমি। সুইটি বেগম ওদের দিকে তাকিয়ে বলল, সারা দিন তো খায় আর ঘুমাইয়া থাকে। ভুল কিছু বলছি কও? আইন ক্যাবলার মতো হাসি দিল। 2 মিনিটের ভেতরেই রায়া পরিপাটি হয়ে এসে চলুন। রায়া ওদের সাথে করে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে রায়া জিজ্ঞেস করলো, কোথায় যাবেন বলুন? আমরা তো কিছুই চিনি না এখানকার, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আই থিঙ্ক কোনো নিরিবিলি জায়গায় গেলে ভালো হয়। ইয়া। ঠিক আছে তাহলে, কিন্তু তার আগে আমার সাথে কোথাও যেতে হবে। হোয়ার? গেলেই দেখতে পাবেন। জীবনময় গলির পার করেই ছোট্ট একটি রংচটা পুরনো দোকান। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয় পুরনো হওয়ার সত্ত্বেও সুদর্শন। যতটা সুদর্শন হলে একজন কাস্টমার দোকানে ভিড় জমাবেন। আয়ান রায়ের সাথে পা মিলিয়ে দোকানের ভিতরে ঢুকলো জেন। সিলিন্ডার স্টোভে বড় খালি একটা কড়াই বসানো, তাকে তাকে সাজিয়ে রাখা আছে নানান রকমের মিষ্টি খাবার। জেন আশপাশে চোখ বুলিয়ে এলো। রায়ান আশপাশে চোখ বুলিয়ে এগুলো দোকানের ভিতরে ডান দিকের শেষ প্রান্তে একটা সাদাতে পর্দা উঠছে। খুব সম্ভব ওই দিকটায় কোনো রুম আছে। জেনের ভাবনাকে সত্যি প্রমাণ করে রায়া পর্দা ঠেলে ভিতরে ঢুকলো। 2 ভাইও তার পেছনে ঢুকলো। খুবই ছোট্ট একখানা ঘর, তাতে একটা ছোট চৌকি খাট, একটা টেবিল আর টুকিটাকি কিছু জিনিসপত্র। জানালার পাশেই সেই চৌকি খাটের উপর হয়ে বুকের কাছে বালিশ চাপা দিয়ে শুয়ে আছে এক কিশোরী। এক হাতে বইয়ের পাতা উল্টাচ্ছে তো আরেক হাতে মতিচুরের লাড্ডুতে কামড় বসাচ্ছে। পরনে খুবই সাদামাটা একখানা কালো রঙের কামিজ প্লাজো। অনবরত পা নাচানোর ফলে প্লাজোর কিছুটা উপরে কিছুটা উন্মুক্ত পা দেখা যাচ্ছে। লম্বা ঘন খোলা চুলগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। কিশোরীটির সাথে জেনের এই প্রথম দেখা নয়, এর আগেও অনেকবার দেখা হয়েছে। রায়া ডাক লাগিয়ে বলল, কি রে হায়া, তুই ভর বিকেলে গোসল করেছিস? ঠান্ডা লাগলে তখন? রায়ের আংশিক আগমনে হায়া কিছুটা চমকালো। বইটা বন্ধ করে সোজা হয়ে বসে বলল, এই কাঠফাটা গরমে মরার চেয়ে ঠান্ডা লেগে মরাই বেশি ভালো বুবু। জেনের উপর চোখ পড়তেই ওর হাসি হাসি মুখটা মিলিয়ে গেল। এই অসভ্য বদমাইশ লোকটা এখানে কি করছে তা ভেবেই কপাল কুঁচকে ফেল। রায়া ওর পাশে বসে বলল, তোদের বাসার পানির সমস্যা ঠিক হয়েছে? হায়া হাতের লাড্ডুখানা মুখে পুড়ে পড়ল। সে আর হলো কই, পিকরোদের বাড়ি থেকে গোসল করে আসলাম সবে। হ্যাঁ, আমাদের বাড়িতে তো গোসল করতে গিয়েছিলি, তবে করলি না কেন? তোমাদের বাড়িতে যে শনির ছায়া বেশি। কথাটা যে জেনকে কটাক্ষ করে বলছি তা সহজেই বুঝতে পারল সে। কপাল কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে হায়ার দিকে তাকালো সে। রায়া ওর কথার অর্থ বুঝতে না পেরে পড়ল। মানে? হায়া কথা অন্যদিকে ঘুরিয়ে পড়ল। তোমার সাথে অ্যানিম্যাল ওয়ার্ল্ডের প্রাণীদের কেন নিয়ে এসেছে এখানে? আরে তেমন কিছু না, পান্ডা বললো ও নাকি বাইরে ঘুরতে যাবে, তাই সাথে করে নিয়ে এলাম। জিরাফও এসেছে। রায়ের কথাই আয়ন হাঁ করে চেয়ে রইল। এত বড় হাঁ করলো বেড়াল কেন আজ তো উঠো মুখে ঢুকে যাবে। জেন দাঁত চেপে পড়ল। হোয়াট দ্য? আয়ান হাঁ করে থেকেই পড়ল। এক্সকিউজ মি, এই পান্ডা আর জিরাফ কি আমাদের বললে? না, অবশ্যই আপনাদের দুজনকে বলেছি। রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। শেষমেশ কিনা 2 ভাইকে পান্ডার জিরাফ বানিয়ে দিল। এই মুহূর্তে ভীষণ রেগে পড়ল আর নিজের রাগটাকে দমিয়ে দাঁত কিরমিরিয়ে পড়ল। ক্যান ইউ টেল মি, আমাদের কোনো অ্যাঙ্গেল থেকে এসব মনে হচ্ছে? তুমি আমাদের ইনসাল্ট করছো কিন্তু। দেখুন, আপনারা দুজন শুধু শুধু রাখছেন, আমি কথাটা অপমান করে বলিনি। আর পান্ডা তো লাভলি অ্যানিমেল। আপনার হাইটটাও যেমন একটু ছোট, কিন্তু আপনি মানুষটা কিউট সুইট গুলুমুলু, তেমনিও পান্ডাও ছোট্ট মোট্ট গুলুমুলু কিউট সুইট। তাই আপনাকে পান্ডা বললাম। আর আপনার ভাইকে দেখলেই বোঝা যায় কমপ্লেন খেয়ে খেয়ে জিরাফের মতো উঁচু হয়ে গেছে। হ্যাঁ, কথাটা ঠিক। আইন একটু হাইটে ছোট, কিন্তু তাই বলে এতটাও না যে তাকে সামান্য পান্ডার সাথে তুলনা করবে। তার পরিবারের সবার উচ্চতা ভালো হলেও তাদের তুলনায় সে একটু ছোট। আয়ন রায়কে রাগী গলায় বলল। সো রেডিকিউলাস, তোমার থেকে অন্তত 4 আঙুল বড় আছি।
হায়ার সাথে যুক্ত হয়ে জেনকে উদ্দেশ্য করে বলল, বুবু, ওনাকে শুধু জিরাফের সাথে তুলনা করলে ভুল হবে। আমার মনে হয় ভাল্লুকের সাথে তুলনা করা উচিত। ভাল্লুক যেমন বড় সড়ো, বড় মাথা, বড় পেট, শক্তির নেই শেষ, পাগলা পাগলা টাইপ, ওনাকে দেখেও তেমনটাই মনে হয়। এমন উটকো কথাই সে বাপের জন্ম শুনেনি, আজই প্রথম শুনল। খেপে হায়ের দিকে তেড়ে গিয়ে বলল, হোয়াট ননসেন্স, আর ইউ ইনসেন? আচমকা তেড়ে আসাতে হায়া ভয় পেয়ে পিছিয়ে গেল। ভিত গলায় থেমে থেমে বলল, এই তো দেখছেন কেমন ভাল্লুকের মতো তেড়ে আসছেন। জেন দাঁতে দাঁত চিপিয়ে চিপিয়ে বলল। ইউ ক্র্যাক গার্ল, তোমার ফালতু কথা তোমার কাছেই রাখো। হায়া চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, সত্যি বললে সবার গায়ে ফোসকা পড়ে। কি বললে তুমি? কিছু না, দয়া করে এখন বলুন এখানে কেন এসেছিলেন? এসেছিলাম তো একটু বাইরে ঘুরবো বলে, কিন্তু তোমার বোনের যে মাথার ক্রু ঢিলা তা জানা ছিল না। অবশ্য পাগল টাগল কিনা তা তো জানি না, কারণ এসব কথা তো আর স্বাভাবিক মানুষের হতে পারে না। আহ, স্ক্রু ঢিলা কাকে বলেন আপনি? পাগল কাকে বলেন? উঠলো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এইসব ভাউতামি করে লাভ নেই। আমি ভালোভাবেই জানি আপনি কথাটা আমাকে মিন করেই বলেছেন। তো কি করবে তুমি শুনি? কি করব দেখবেন? এদের ঝগড়া দেখে হায়ার নিজের মাথায় চাপড় মেরে মনে মনে বলল, আরে বাপ রে, একজন বুনো ওল তো আরেকজন বাঘা তেঁতুল, কেউ কাউকে ছাড় দিব না। এদের এক্ষুনি এখান থেকে না বের করলে পরে দেখা যাবে দোকান শুদ্ধ খেয়ে ফেলবে। হায়ার দোকান চেপে চিৎকার করে বলল, আরে বাবা রে, চুপ, একদম চুপ। তুই এই লোকটাকে চুপ করা, আমাকে কেন বলছিস? তোমার বোনকে চুপ করাও, তখন থেকে কী সব হাতি ঘোড়া জিরাফ এগুলো শুরু করেছে। আপনারা দুজনে আমাকে ক্ষমা করুন, এমনিতে এই দোকানে কাস্টমার আসে না, এইসব চুলাচুলি দেখলে কাকপক্ষীও আসবে না। এই লোকটাকে বোঝা। এই মেয়েটাকে বোঝাও। জেন হতবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার ভাই কি দারুণ পায়ে পা বাঁধিয়ে মেয়ে মানুষের সাথে ঝগড়া করছে তাই দেখছে। বরাবরই এসব ঝগড়া ঝাঁটির সরগোল তার কম পছন্দ। নিজের ইন্ট্রোভার্ট ও গম্ভীর স্বভাবের জন্য বরাবরই সে খুব সীমিত পরিসরে থাকে। এন যদি তার বড় ভাই না হয়ে অন্য কেউ হতো, তাহলে এতক্ষণে দুঘা কষিয়ে দিত। অন্তত বিরক্তি নিয়ে সে এসব তামাচ্ছে দেখছে। পকেটে থাকা ফোনটা কেটে উঠতেই ডান হাতে সেটা বের করলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠল, ইয়োর ভোকেশন ইজ বিগিন ইন্টারপোড, ইয়োর স্পেশাল মিশন স্টার্ট নাও, অর্ডার ফ্রম হাই অথরিটি। এখনও পর্যন্ত স্পেশাল মিশনটি কি সেটা তাকে জানানো হয়নি। হাতের ফোনটা লক করে পকেটে ঢুকালো জেন। প্রথম অর্ডারটা তার ছুটির জন্য এসেছিল, আর দ্বিতীয়টা ছুটি বাতিলের জন্য। যদিও এখনও পর্যন্ত তাকে ফিরে যাওয়ার জন্য বলা হয়নি। পরন্ত বিকেলের ক্রমশ অস্তমান সূর্যের খোলা আকাশের নিচে রায়া ও হায়া পাশাপাশি হাঁটছে। জেন ওদের পিছু পিছু হাঁটছে। আয়ন তার ক্যামেরা নিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে ছবি তুলতে ব্যস্ত। হালকা শীতল বাতাস ক্ষণে ক্ষণে গা ছুঁয়ে যাচ্ছে ওদের। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে এগুচ্ছে ওরা। পাশের ফসলের জমিগুলোতে হাতে গোনা মাত্র কয়েকজন কর্মরত শ্রমিক ও চাষিদের দেখা যাচ্ছে। আইন ক্যামেরায় ক্লিক করে বলল, এই জায়গাটা একটু বেশি শান্ত, তাই না? ফুরফুরে বাতাসে খোলা আকাশের নিচে হাঁটতে হায়ার ভীষণ ভালো লাগছে। ও বাতাসের মতোই ফুরফুরে মনে বলল, এই সময়টা এখানে মানুষজন কমই থাকে। আমার মন খারাপ থাকলে আমি প্রায়ই এখানে একা একা বসে থাকি। আইন একটু শিউরে ওঠে বলল, বাপরে, ভয় করে না? যদি কিছু হয়ে যায়? কি হবে? কি হবে না সেটা বলো। আমার একটু অনুরোধ শুনবে? এসব জায়গায় তোমার একা একা থাকা উচিত না, আর কখনো থেকো না। সব সময় এখানে আসি না, যখন মনটা ভীষণ খারাপ বেসামাল হয়ে পড়ে তখন কি হবে না হবে সেই সব মাথায় থাকে না, রেখে এসে পড়ি। সে যাই হোক, আর কখনো এসো না। হায়া আর কিছু না বলে মুচকি হাসলো। এই সুন্দর মুহূর্তটাকে কথা বলে নষ্ট না করাই ভালো। হাঁটতে হাঁটতে মাঠের কোণার একটা গাছে চোখ পড়ল রায়ান। কি টসটসে ফল ধরে আছে ওটাতে। লোভ সামলাতে না পেরে সেদিকে চলে গেল ও। গাছের নিচে দাঁড়িয়ে কয়েকটি বার বেলুম্ব দিকে তাকালো।
টকফল বরাবরই ওর খুব প্রিয়। ইস, সাথে করে ওড়নার আঁচলে বেঁধে একটু নুন আনলেও পারতো। যাই হোক, আপাতত খুঁজে খুঁজে একটা লাঠির মতো সরু ডাল এনে সেটা দিয়েই বিলম্ব পাড়ার কাজটা শুরু করে দিল। কিন্তু গাছের ডালগুলো অনেক উঁচু হয়, নাগালেই পাচ্ছে না। পেছন থেকে আয়ান ভুতুরে কাঁদে এসে পড়ল। কি করছো তুমি? রায়ের ছোটখাটো চিৎকার দিয়ে ছিটকে দূরে সরে গেল। আইন ফাজিল লোকটা দাঁত বের করে হি হি করে হাসছে। বুকের মধ্যে ফু দিয়ে ও পড়ল। আপনার কি কমন সেন্স বলে কিছু নেই? এভাবে কি পেছন থেকে ডাকে? আর একটু হলে তো আমি ভয়ে হার্ট ফেল করতাম। আমি কি জানতাম নাকি যে তুমি এত ভীতু? তোমার ফেসটা না জাস্ট দেখার মতো ছিল। ওয়াও! খুব মজা, তাই না? যত সব, সরুন এখান থেকে। আয়ন সরে দাঁড়ালো। রায়া হাতের ডাল দিয়ে আবার গাছে গুতুগুতি করতে শুরু করলো। আয়ান জিজ্ঞাসা করলো, তুমি কি করছো? কেন, দেখতে পাচ্ছেন না আপনি? মেয়েটা কথায় কথায় পা লাগিয়ে ঝগড়া করে। ঝগড়াটে মহিলা, কিন্তু এই সুন্দর মুহূর্তটাতে ঝগড়ার ইচ্ছে করলো না আয়ানের। কথাটা গায়ে না লাগিয়ে বলল, দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না তুমি কি পড়ার চেষ্টা করছো। এগুলো হলো টক জাতীয় ফল, বেলুম্বু। খেতে টক টক। আপনি খাবেন? আমি পেরে দিচ্ছি। রায়া অনবরত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই হালে পানি পাচ্ছে না। শেষমেশ আয়নের হাত থেকে ডালটা নিয়ে বলল, নো লুক হাউ আই ডু। এটা কি হলো? আপনি আমার কাছ থেকে ওটা নিলেন কেন? আমি পারছি না আর আপনি পারবেন? আমার ডিকশনারিতে পারবো না বলে কোনো শব্দ নেই। কোথা থেকে কিনলেন এমন ফালতু ডিকশনারি? আয়ন পূর্ণ দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। প্রায় 10 মিনিট হয়ে গেল, বেচারা পাতা ছাড়া আর কিছুই ঝরাতে পারল না গাছ থেকে। কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। পরনের ডাকগুলো শার্টটা ঘেমে ভিজে শরীরের সাথে লেপটে গেছে। রায়া প্রায় অধৈর্য হয়েই পড়ল। অনেক হয়েছে, এখন আমাকে দিন। আইন কটমট করে ওর দিকে তাকিয়ে বলল, আমি বলেছি না পারবো। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। আজকে যতক্ষণ না আমি একটা হলেও বেলুম্বু পড়াচ্ছি এখান থেকে কোথাও নড়বো না। আপনি সত্যি খুব জেদি, দেখছি তো। কি পারবেন? এভাবে করতে থাকলে সারা রাত কেন, সারা জীবনেও কিছু হবে না। বেশ, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। একদম না, যতক্ষণ না আমি সাকসেস হচ্ছি আমি কোথাও যাব না, আর না তুমিও যাবে, বুঝলে? রায়া হাঁ করে ভীমরতি ধরা লোকটার দিকে তাকিয়ে রইল। এই অসভ্য লোকটা নিজেকে মনে করে কি? হয়তো কোনো পাগলের 7 নাম্বার বংশধর। আমি পারবো না। আইনের চোখ রাঙ্গানো দেখে এই প্রথমবার রায়া চুপ হয়ে গেল। আইন যে এভাবে রাখতে পারে তা জানা ছিল না। কি চাহনি সে চোখের, যেমন চোখ দিয়েই ভস্ম করে দিবে। রায়া ভদ্র বাচ্চাদের মতো চুপচাপ কথা মতো দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো ছেলেটা খুব জেদি। শুধু জেদি না, ভয়ঙ্কর রকমের জেদি। প্রচণ্ড বিরক্তি মাখা মুখ নিয়ে কপাল কুঁচকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল ও। হায়া ধীর পায়ে এগোচ্ছে আর হাতের ইশারায় চারপাশ দেখিয়ে বলছে, এ হলো জসিম কাকার ক্ষেত। ওই যে দূরের ক্ষেতটা দেখা যাচ্ছে, পেট বড় মাথা ছোট কাকতারুয়া। ওই যে তার পাশেরটা আব্বার মানে আমাদের ক্ষেত। বুবু, তোমার মনে আছে আমরা যেদিন ক্ষেতে? পেছন ঘুরে তাকাতেই মুখের কথাটা অসম্পূর্ণ থেকে গেল। ব্যাপার কি? রায়া বুবু গেল কই? হায়া বোকার দৃষ্টিতে তাকিয়ে জেনকে জিজ্ঞাসা করলো। ওরা কোথায়? জেন চারপাশটা দেখাতে ব্যস্ত ছিল। হায়ের কথাই হাঁটা থামিয়ে ডানে বামে চেয়ে বলল। হাউ উড আই নো? হায়া বোকা হয়ে দাঁড়িয়ে রইল। দুজন গেল কই? আর ওই বা কার সাথে এতক্ষণ বকবক করছিল? হায়া কয়েকবার গলা উঁচিয়ে রায়াকে ডাকলো, কিন্তু কোনো সারা শব্দ এলো না। না পারতে দুজন মিলে চারপাশটাও খুঁজতে লাগলো। এদিকে ওরা কি করে জানবে দুটিতে এখানে কি কাণ্ড করছে? ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ছায়ায় বসে পড়লো হায়া। মুখ কালো করেই পড়লো। বুবু হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? জেন চোখ তুলে ওর দিকে তাকিয়ে আবারও আশপাশটা চোখ বুলিয়ে দেখতে লাগলো। হায়া আগের মতোই বসে থেকে পড়লো। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণে বাসায় মাও এসে গেছে। এইদিকে বুবুকেও খুঁজে পাচ্ছি না, কি করব আমি? দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। কান্নার আওয়াজে নিস্তব্ধ পরিবেশে গুঞ্জে উঠল। জেন চমকে হায়ের দিকে তাকালো।
হায়া বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছে। জেন হাঁটু গেড়ে সামনে বসে বিচলিত গলায় জিজ্ঞেস করলো, হোয়াট দ্য হেল, তুমি কাঁদছো কেন? হোয়াই আর ইউ ক্রাইং? হায়া নিজের মতো করে কেঁদে যাচ্ছে। জেন এবার একটু রাগ দেখিয়ে বলল, কিছু জিজ্ঞেস করেছি আমি, কথা বলছো না কেন স্টুপিড? হায়ার কান্নার শব্দ দ্বিগুণ বেড়ে গেল। মুখ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস বের করলো সে। কি ঝামেলায় পড়লো রে! এমনিতেই এসব ন্যাকা কান্না তার সহ্য হয় না। ইচ্ছে তো করছে কষিয়ে দুটো থাপ্পড় লাগাতে, কিন্তু সে ইচ্ছেটাকে দমিয়ে নিজেকে চূড়ান্ত রূপে শান্ত করে ধীর গলায় জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? তোমার বুবুকে খুঁজে পাচ্ছ না তাই? হায়া মাথা তুলে না বোধক নাড়িয়ে তার দিকে তাকালো। হঠাৎই দক্ষিণা হাওয়ায় গোধূলির লগ্ন থমকে গেল। সেই সাথে একজোড়া চোখও থমকে গেল ক্রন্দনরত চোখ দুটিতে। তত্তর করে শীতল স্রোত বয়ে গেল সমস্ত শরীরে। গোধূলির এই লগ্নে মারাত্মক এক অঘটন ঘটে গেল অজান্তে। ডাগর ডাগর কাজল কালো চোখ দুটো থেকে মুক্তোর মতো বড় বড় দানা গড়িয়ে পড়ছে। হৃদযন্ত্রটাও হঠাৎ করে বেসামাল হয়ে পড়েছে। শুকনো ঢুকলে জেন দৃষ্টি নত করে জিজ্ঞেস করলো, তাহলে কেন কাঁদছো? হায়া নাক টেনে টেনে বলল। আমার খুব ক্ষুধা পেয়েছে। হতবাক হয়ে হায়ার দিকে তাকালো সে। বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, হোয়াট ডিড ইউ সে? আমার অনেক খিদে পেয়েছে। দেখে মনে হলো হায়া তাকে খেতে চাইছে। পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলার মতো করে অবাক হয়ে সে বলল, আর ইউ ক্রেজি? এই জন্য তুমি কাঁদছিলে? হোয়াট এ ননসেন্স! আমার খিদে পেলে আমি একটুও সহ্য করতে পারি না। এইদিকে বুবুকেও পাচ্ছি না, জানি না বাসায় কিভাবে যাব। আমার অনেক খিদে পেয়েছে। বলেই আবারও কাঁদতে শুরু করে দিল মেয়েটা। রাগে জেনের চোয়াল দুটো শক্ত হয়ে এলো। নিজের কপালে চাপড়াতে ইচ্ছে করছে। এই কার পাল্লায় পড়ল সে? মাথার তার ছিঁড়া উঠে সোজা হয়ে পড়ল। হেই স্ট্যান্ড আপ! হায়া সে কথায় কান্না দিয়ে দিব্যি কান্নায় মেতে আছে। জেন কটমট করে ওর দিকে তাকিয়ে বলল, হেই লিসেন স্টুপিড, এখন না উঠলে এখানেই রেখে চলে যাব। হায়া উঠে দাঁড়ালো। জেন পকেটে হাত গুজিয়ে গম্ভীর মুখের সামনে এগুতে লাগলো। হায়া তার পিছু পিছু যেতে যেতে পড়ল। আমরা কি বুবু আর আপনার ভাইকে রেখেই চলে যাব? জেন না তাকেই রাগী গলায় পড়ল, ওরা মেবি চলে গেছে এতক্ষণে, চুপচাপ চলো। একটাও এক্সট্রা কথা বললে এখানেই ছুঁড়ে ফেলে যাব। হায়া মুখ বন্ধ করে পিছু পিছু যেতে লাগলো। মাঠ থেকে বেরেই অর্ধেক পাকা রাস্তাটা ধরলো ওরা। কিছুটা সামনে যেতেই হায়ের মন বারবার খচখচ করছে। দুজন মানুষকে এভাবে কি করে ফেলে রেখে যেতে পারে ওরা? হাতের ফোনটা উঁচু করে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছে জেন। নেটওয়ার্কটাও পাওয়া যাচ্ছে না এখানে। তা না হলে আইনকে কল করে জেনে নেওয়া যেত। হায়া হালকা কেসে তার মনোযোগ নেবার চেষ্টা করে বলল, দুজন মানুষকে এভাবে রেখে চলে যাব আমরা? না জানি ওরা। জেন রাগী চোখে তাকাতেই ও চুপ হয়ে গেল। কিছুটা মিয়ে যাওয়া গলায় বলল, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি কি করে পারছেন দুটো জলজ্যান্ত মানুষকে ফেলে রেখে চলে যেতে? আপনার নিজের ভাইও তো নিখোঁজ। জেন ফোনটা পকেটে ঢুকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, প্রথমত তোমার বোন আমার ভাইয়ের সাথে আছে, তাই তাকে নিয়ে চিন্তা করাটা বন্ধ করো। সেকেন্ড, হি ইজ মাই ব্রাদার, হি নো হাউ টু হ্যান্ডেল এনিথিং। আপনি এত ইংরেজিদের মতো কথায় কথায় ইংরেজি বলেন কেন? আপনার কথা শুনলে মনে হয় কোনো ইংরেজ লাট সাহেবের সাথে কথা বলছি। ইংরেজরাও মনে হয় না এত রক্ত খেয়েছে যতটা আপনি খাচ্ছেন। ডিড আই আস্ক ইউ? তাহলে এত ফটফট করছো কেন? ইংরেজের চামচা। হায়া ভেবেছিল জেন কথাটা শুনতে পাবে না, কিন্তু কে জানতো ওর ভাগ্যের দুর্গত করে লোকটা শুনতে পেয়ে যাবে। জেন এক প্যাক প্যাক করে এগিয়ে যেতে লাগলো। হায়া চমকে গিয়ে পিছাতে পিছাতে গাছের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। লোকটা করতে চাইছে কি ভেবেই হায়া শুকনো ঢোক কিনল। জেন একটা হাত হায়ার ডান পাশে রেখে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। কাদব্দি ছোট কম্বনরত কিশোরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ফিসেল গলায় পড়ল, আই এম নট অ্যাজ ডিসেন্ট অ্যাজ আই লুক, ডু ইউ ওয়ান্ট? হায়া গোল গোল চোখে জেনের দিকে তাকালো। লোকটা যে ভালো মানুষ নয় সেটাও আগে থেকেই জানতো, কিন্তু লোকটা যে এতটা বেহায়া নির্লজ্জ ও কামজাত হবে তা ভাবতে পারেনি। হায়া দু হাতে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। জেন দু কদম পিছিয়ে গিয়ে দাঁড়ালো। হায়া শক্ত গলায় বলল, অসভ্য লোক কোথাকার। জিলাপি বিলাইতে
এখানে? ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে এসে সামনের দিকে এগুতে লাগলো। হায়া নিজের বুকের উপর এক হাত রেখে বলল, লোকটাকে শুধু অসভ্য অভদ্র ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি লোকটা এক নম্বরের শয়তান ও লম্পট। ছি, কিভাবে উনি আমার এত কাছে! ভাবতেই লজ্জায় শিউরে উঠল ও। বুকের ভেতর কেমন যেন হাতুড়ি পিটাচ্ছে মনে হচ্ছে। লোকটার লজ্জা হায়া বলে কোনো কিছুই নেই। একদিনে এতগুলো ঘটনার মাথা পুরো হ্যাং মেরে আছে। প্রথমে গোসল ঘরে, তারপর উপর থেকে সোজা বুকের উপর, আর এখন এই আজকেই শেষ। কাল থেকে এই অসভ্য বেহায়া লোকটার চেহারা দেখবে তো দূরের কথা, তার ছায়াও মারাবে না। আরও কিছুটা সামনে এগিয়ে যেতেই অবশেষে রায়া ও আয়নের দেখা মিল। গরমে ঘেমে নিয়ে বেচারা আয়নের অবস্থা নাজেহাল, গা থেকে ঘামের পচা গন্ধ বেরিয়ে আসছে। হায়া গোমরা মুখে রায়াকে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? জানো তোমাদের খুঁজে খুঁজে মরছিলাম। আয়ন মাথা চুলকে মৃদু হেসে বলল, আসলে দোষটা আমারই। লেটস গো হোম, আমাদের এখন ফিরে যাওয়া উচিত। রায়াও সাজ জানিয়ে আয়নের দিকে রাগী চেহারায় তাকিয়ে বলল, হ্যাঁ কি হলো, কই ছিলাম? এসব পরে বলবো, আগে বাড়ি চল। এমনিতেই আজকে বাড়ি গেলে মা ছাড়ার বাড়ি মারবে। হায়া মাথা নাড়িয়ে সাজ জানালো। ফেরার পথে হায়াকে অন্য একটা বাড়িতে ঢুকতে দেখে আয়ন অবাক গলায় রায়াকে জিজ্ঞেস করলো, ও ওই বাড়িতে ঢুকলো কেন? কারণ ওটা ওর বাড়ি। মানে তুমি আর তোমার বোন আলাদা থাকো? আরে না, তেমনটা না। আসলে ওরা আমাদের প্রতিবেশী, কিন্তু ও আমার আরেকটা বোনই ধরতে গেলে। আমরা আগে বেস্ট ফ্রেন্ড, তারপর বোন, আর শেষে প্রতিবেশী, বুঝলেন? তাই বলো, কিন্তু তোমাদের দুজনকে দেখে আপন বোনই মনে হয়। ইভেন তোমাদের নামেরও কত মিল। একরকম তো শুধু ভাই বোনের নামই থাকে। ওর নামটা আমিই রেখেছি, একদম আন্ডাকাল থেকে আমি ওকে চিনি। অ্যান্ডাকাল? হোয়াট ইজ অ্যান্ডাকাল? আয়নের এসব ফালতু কথাই সময় নষ্ট করা দেখে জেন বলল, তোর পঞ্চায়েতি শেষ হয়েছে? তুই এমন কোথায় কোথায় ক্যাটক্যাট করিস কেন? তোর কি বাড়িতে বউ আছে যে এত তাড়া দিচ্ছিস? আয়নের ফালতু মার্কা কথাই জেন সরু চোখে তার দিকে তাকালো। আয়নের পিঠে চাপড় মেরে পড়ল। চল বাড়ি যাই, তোর না হওয়া বউয়ের কাছে যাই। আয়নের সাথে কথা বলাই শ্রেয় বেকার, তা জানে জেন। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বক বক করা তার স্বভাব। শুধু আয়ন নয়, যতগুলো ভাই আছে তার সবগুলো একই গোয়ালের গরু। ইনফ্যাক্ট তার পুরো ফ্যামিলিটাকে গোয়ালখানা বলেও ভুল হবে। তাই অযথা নিজের শক্তি নষ্ট না করে হাঁটা ধরল জেন। নতুন দিনে নতুন সূর্য, নতুন দিনের আশা। দেখতে দেখতে আরেকটি দিনের আগমন হয়ে এলো। নীলুফা বেগম রান্নাঘরে রান্না বসাচ্ছেন। বাড়ির পুরুষেরা এবং তার শাশুড়ি মা আবেদা বেগম হলরুমে বসে চা খাচ্ছেন। শহর থেকে আসা মেহমানদের জন্য কফি ট্রেটা সবার হাতে ধরিয়ে দিয়ে কিছু মনে পড়ার মতো করে বড়জা সুইটি বেগমকে বলেন, আপা, সুবাকে দেখতে কখন আসবো? কিছু বলেছে? সাবা ট্রে নিয়ে চলে গেল। নীলুফা বেগম অবশ্য এসব কফি টফি বানাতে পারে না। উনি শুধু সাবার কথা মতো এটা ওটা করে দিয়েছে। সুইটি বেগম কাটাকাটি করতে করতে বলেন, আম্মা তো বললো ওরা নাকি 10টার দিকে আসবে। তাইলে তো হাতে বেশি সময় নাই। দেখছো, হাতে কাজও এখনো শেষ হয় নাই। হ, ঠিক বলছোস। আমি যাই দেখি, লাতা মুরগি ধরে আনি, ওইটা রান্না করবো নে। সুইটি বেগম চলে যেতেই জসিম মিয়া চোরের মতো ভিতরে ঢুকলেন। পেছন থেকে বউকে জড়িয়ে ধরে বলেন, বউ কি করো? স্বামীর কাণ্ডে নীলুফা বেগম হতবাক হয়ে ভয় পেয়ে গেলেন। নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। কি করতেছেন আপনি? বুড়া বয়সে কি ভীমনতি ধরছে? ছাড়েন বলছি, ছাড়েন। কেউ দেখা ফেললে? দেখলি দেখুক, আমি কি পরের বউরে ধরছি? নিজের বউই তো। দেখেন, বাড়ি ভর্তি মানুষ আছে, কিন্তু মায়েরা যদি দেখে ফেলে তখন কি লজ্জার মুখ দেখাইতে পারবেন? তুমি দিন দিন অনেক খিটখিটে হয়ে যাইতেছো বউ। আমারে আর আগের মতো ভালোবাসো না। ভালো না বাসলে মায়া দুটো আসলো কই থেকে? শোনেন তো, বুড়া বয়সে আসছে আমার প্রেম দেখাইতে। কথা শেষ না হতে হতেই শালুক মা ও মা করতে করতে রান্নাঘরে ঢুকলো। জসিম মিয়া নীলুফা বেগমের ছেড়ে চিটকে সরে গেলেন। আর একটু হলেই লজ্জায় মুখ দেখানো যেত না মেয়ের সামনে।
লজ্জায় নীলুফা বেগম মাথার ঘোমটা টেনে রাঙ্গা হয়ে ওঠা মুখটা ঢাকবার চেষ্টা করে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মা তোমাকে দাদি রাখতেছে। ও দাঁড়া, আসতেছি। শালুক জসিম মিয়ার দিকে তাকালো। তিনি এমন একটা ভান করে বেঁচে রাখা শাক পাতা দেখছে যেন এগুলো পরখ করছেন। শালুক সন্দেহ মাখা গলায় পড়ল, আব্বা তুমি এখানে কি করো? তোমার আম্মার রান্না কতটুকু হয়েছে দেখতে আসছিলাম। তাই নাকি? এই রে, যা ভয় পাচ্ছিলেন মেয়ে এরই মধ্যে সন্দেহ করতে শুরু করেছে। কথাটা ভেবে নিরিফা বেগম তাড়াহুড়োয় চুলোয় বসানো কড়াইয়ে বেশি তেল ঢেলে ফেলল। বসানো কড়াইয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সাথে সাথেই জসিম মিয়া তা দেখে দ্রুত মেয়েকে কোলে তুলে নিয়ে রান্নাঘর থেকে এক প্রকার ছুটে বেরিয়ে গেলেন, যেমন আগুনটা কড়াইয়ে না রান্নাঘরে লেগেছে। নীলুফা বেগম হতবাক হয়ে চেয়ে রইলেন। এতক্ষণে ভণ্ড প্রেম ভালোবাসি দেখিয়ে বিপদের সময় মেয়েকে নিয়ে পালালো লোকটা। কোনোদিন সত্যি সত্যি আগুন লাগলে যে এই মেয়েটাকে ফেলে রেখে যেতে একবারও ভাববে না, তা ভালো করেই বুঝলেন তিনি। মুখ দিয়ে আস্তে করে বললেন, এটা জোচ্চোর। দরজা খুলে এক এক করে ভেতরে ঢুকলো বিচ্ছু বাহিনীর দল। জেন ল্যাপটপে চোখ রেখেই পড়ল, ঠিক যেভাবে এসেছিস সেভাবেই বেরিয়ে যা। জেন বিছানার উপর চিত হয়ে শুয়ে বলল, তোর অনুমতি নিতে ঢুকেছি যে তোর কথায় বেরিয়ে যাব। তোর সমস্যা থাকলে তুই বেরিয়ে যা, আমরা এখানে কিছুক্ষণ থাকবো। কিছুক্ষণ থাকবো কথাটার অর্থ হচ্ছে এখন তোকে বিরক্ত করব। সেটা ভালো করেই জানে। চাপার নিঃশ্বাস ফেলে জেন নিজের কাজে মনোযোগ দিল। রায়হান জেনের পাশে বসে ল্যাপটপে তাকিয়ে বলল, তুই না বললি তোকে 10 দিনের ছুটি দিয়েছে, তাহলে ল্যাপটপে গুতো গুতো করছিস কেন? রায়হান, ওই শালা ল্যাপটপটা হাতে নে। ও যখনই ল্যাপটপ ধরে মানে বা চাকরি কাজ করতেছে। সেটাই তো, তুই না ছুটতে আছিস, তাহলে তোর দিয়া কাজ কইরাতেছি কেন? জেনের চাকরিটা যে ওরা পছন্দ করে না তা সে ভালো করেই জানে। দিনে অন্তত দুবেলা করে হলেও কেউ না কেউ তার গালাগালি করবে। জেন স্বাভাবিকভাবে বলল, তোরা যেটাকে গালাগালি করছিস সেটা আমার ডিউটি। এমনিতেও আমার ছুটি অর্ধেক বাতিল হয়ে গেছে। ছুটি আবার অর্ধেক বাতিল হয় কেমনে? আমাকে ওরা এখনই ফিল্ডে ফিরতে বলছে না, কিন্তু অলসভাবে বসে থাকতেও দিতেও চাইছে না। শালা জিলাপির মতো প্যাঁচ না মেরে সোজা সাপটা ক। তোদের মনে আছে খবর বেরিয়েছিল কিছুদিন আগে একদল হ্যাকার মিলে বিভিন্ন ফোন কলের মাধ্যমে লোকজনের ফোন হ্যাক করে তাদের টাকা চুরি করে নিত। তাদের মেইন ভিকটিম ছিল বয়স্ক লোকেরা। একদিন সেই হ্যাকারের দলকে হ্যাক করলো অন্য এক হ্যাকার। লোকজনদের টাকা আবারও তাদের কাছে ফিরিয়ে দিল। রায়হান মনে পড়ার মতো করে বলল, হ্যাঁ মনে আছে তো, আমার দোষ সম্পর্কে নানির 50,000 টাকা নিয়ে গেছিল। আল্লাহ ভালো করুন, ওই হ্যাকারে যে সবার পাওয়া সবাইরে ফিরাই দিছে। আল্লাহ ওর পরিবার, মা বাবা ভাই বোন বউ বাচ্চারে বাঁচায় রাখুক। জেন হাতের ল্যাপটপটা পাশে রেখে বলল, আই হ্যাভ টু জাস্ট ফাইন্ড আউট হিম অর হার। 10টা মানে ঠিক 10টা, একদম ঠিক 10টার দিকে পাত্রপক্ষ মিয়া বাড়িতে এসে হাজির। রায়া সেলফ হাতে চা পাতি বের করে ফুটন্ত পানিতে দিতে দিতে বলল, বাপ রে, এই পাত্রে তো দেখছি বিয়ে করার জন্য তোর একদম সইতেছে না। 10টা না মানে ঠিক 10টায় হাজির। ভাই একটু পরে আসতি, আমি গোসল করে নিতাম। এই গরমে গোসল না করে থাকা যায় বল? বিস্কিট, নাড়ু, নুডলস, হরেক রকমের নাস্তা প্লেটে সাজিয়ে রাখা হয়েছে। মাহিন একটা প্লেট থেকে নাড়ু মুখে দিয়ে বলল, কেন রায়া বুবু, পাত্রপক্ষ কি তোমার হাত পা বাইদে রাখছে নাকি? হায়া ওর হাতে চাটি মেরে বলল, পেটুক তোর এত সারাদিন খাই খাই কেন? তোর জন্য আনছে এগুলা। পেট নাকি টাঙ্কি তোর এটা? কোয়ালার ভাই না আমি, তাই খাই খাই করি। তাও তো তোর মতো এক হান্দি গেলি না। কি বললি তুই? আমি এক হান্দি গিলি? তুই কি নিজে? তুই যে পুরো ড্রাম শুদ্ধ গিলিস ওইটা। রায়া দুটোকে ধমকে থামিয়ে দিল। দুইটা একসাথে থাকলেই মারপিট শুরু করে দেয়। এমনিতেই বাঁচে না নিজের জ্বালায়। বাড়িতে গোসলখানা আছে 3টা, একটা দাদির ঘরে, একটা বাড়ির ভেতরে, আরেকটা বাইরে। অথচ বাড়িতে তিনটা গোসলখানা থাকার পরও ও গোসল করতে পারলো না, কারণ তাকে এখন কামলা খাটতে হচ্ছে। ট্রেতে করে নাস্তা সাজিয়ে হলঘরের দিকে এগুলো রায়া।
হায়াকে ডেকে বলল, তুই ওই শরবতের ট্রেটা নিয়ে আয়। আর ওই কোয়ালার ভাই আজাইরা বসে থাকে না, ওকে কাজকাম করতে বলতে পারিস তো না? সরি আপা, আই অ্যাম আউট অফ সার্ভিস। ওরে বাটপার! রায়া হায়া ট্রে হাতে হল ঘরে ঢুকলো। আপাতত বাড়ির সবাই আসর বসিয়েছে এইখানটাতে। দাদি থেকে শুরু করে আয়ান, রায়হান সবাই আছে। ট্রে দুটোতে টেবিলের উপর রেখে সাইড হয়ে দাঁড়ালো ওরা। হায়া একবার সবার মুখের দিকে তাকালো। মেয়েটা কেমন লজ্জায় রাঙা হয়ে নত দৃষ্টিতে বসে আছে। লাল পেড়ে সাদা শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। চুলগুলো খোলা, সেই সাথে হালকা সাজ। এবার ভালোই বিয়েটা পাক্কা হয়ে যাক। পাত্রের মা প্রসন্ন মুখে বলেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু একটা কথা ছিল। কি কথা? আপনার নাতনিগুলোর মধ্যে তো ওই সবচেয়ে বড়, এতদিনও বিয়ে দেননি যে? আবেদা বেগম ভেবেছিলেন পাত্রের মা হয়তো অন্য কিছু বলবেন, কিন্তু প্রশ্নটা শুনে কিছুটা ভেবে পড়লেন। আসলে আমার বড় নাতনির আগেও একবার বিয়ে ঠিক হয়েছিল। নাতনিদের কপালই খারাপ। আমরা মিয়া বাড়ির মানুষগুলো অনেক সরল সোজা তো। বিয়ের ঠিক আগের দিন রাতে বাটপারগুলো বিয়ের লাগি দেওয়া সব স্বর্ণগণে নিয়ে পালাই গেছে, শুধু রেখে গেছে আমার নাতনিটারে। ওই অপমান থেকে এতদিন নাতনির বিয়ের কথা তুলতে পারি নাই। বোঝেনি তো, এটা আপনাদের শহর এলাকা না। এইখানে একবার মায়ের উপর দাগ লাগলে সহজে যায় না। মেয়েদের চরিত্র সবসময় কাছের মতো, সেটা শহর হোক কিংবা গ্রাম্য মহলচ্ছ। সবার জীবনেই কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা ব্যাপার না। আপনার নাতনিকে আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা আজকেই আংটি পরিয়ে দিতে চাই, কিন্তু যদি আপনারা চান। পাত্রের বাবা হো হো করে হেসে উঠলেন। আমাদের ছেলেটা কিন্তু একদম খাঁটি সোনা বলছি। বেআইন সাপ, আপনাদের মেয়েকে বিয়ে দিলে ঠকবেন না। সুবার মা সুইটি বেগম একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি নম্র গলায় বলেন, আপনাদের ছেলে যে সুপাত্র তা তো দেখায় বোঝা যায়, তাছাড়াও আমার যা ভালো বুঝবেন তাই হইব। পাত্রের বাবা হাসি মুখে আবেদা বেগমকে জিজ্ঞেস করলেন। আপনি কি বলেন? আবেদা বেগম সমর্থন সূচক হেসে বলেন, বলা বলির কি আছে, আর আপনাদের পোলা আমাদের অনেক পছন্দ হয়েছে, বিয়া পাক্কা। সাথে সাথে চারপাশে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ল। হায়াতো খুশি ঠেলে লাফাতে যাচ্ছিল, কি সাবা ওর হাত ধরে থামিয়ে দিল। পাত্রের বাবা অট্ট হাসিতে হেসে উঠে পড়লেন, আলহামদুলিল্লাহ। তাহলে নীলিমা, তুমি ওকে আংটি পরিয়ে দাও, শুভ কাজে দেরি করতে নেই। লজ্জায় সুবার রাঙ্গা গাল দুটো আরো লাল হয়ে উঠল। লজ্জা, আনন্দ, ভয় সবকিছু ওকে মিলিয়ে ধরল। পাত্রী তো পাত্রী, পাত্র নিজেও নিজে বিয়ের কথায় লজ্জা পাচ্ছে। পাত্রের ভাই তাকে খোঁচা দিয়ে পড়ল, ভাইয়া লজ্জা তো মেয়েদের ভূষণ, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তোর বিয়ে ঠিক হোক, পরে তুইও বুঝবি। সবার মধ্যে কেমন একটা খুশি খুশি মেজাজ। অবশেষে এই বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়েটারও পর হওয়ার ব্যবস্থা হয়ে গেল। কথাটা ভেবেই সুইটি বেগমের বুকের ভেতরটা মুছে উঠল। তবুও তিনি হাসি মুখে সবাইকে মিষ্টি এগিয়ে দিচ্ছেন। নীলিমা বেগম আদুরে সুরে সুবাকে ডেকে বলেন, এইদিকে আসো মা। সুবা ধীর গতিতে সেদিকে এগিয়ে গেল। তিনি সুবাকে নিজের পাশে বসে আংটির বাক্সতে আংটি বের করে তার আঙ্গুলে পরিয়ে দিয়ে বলেন, এখন থেকে কিন্তু তুমি আমাদের বাড়ির ইজ্জত। আমার ছেলের বাগদত্তা করে রেখে গেলাম, কিছুদিন অপেক্ষা করো, বউ বানিয়ে নিয়ে যাব। সুবা লজ্জে মাথা নুইয়ে ফেল। নীলিমা বেগমের কথাটাই বারবার মনে আওড়াতে লাগলো। অর্থাৎ তার কাছে আর বেশি দিন নেই। কথাটা ভাবতে চোখের কোণায় জল এসে পড়ল। জেন গম্ভীর মুখে পাত্রপক্ষের সাথে আসা তৃতীয় ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটা আসার পর থেকে একবারও কথা বলেনি, একদম চুপচাপ বসে আছে। তার দৃষ্টি হায়ার দিকে। এখানে আসার পর থেকে সে হায়ার প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ করছে। জেনের গম্ভীর দৃষ্টি যথেষ্ট কারণ আছে। হায়ার দিকে তাকিয়ে থাকুক বা অন্য কোনো মেয়ের দিকে, তাতে তার কিছু যায় আসে না, কিন্তু ছেলেটাকে এর আগেও কোথাও দেখেছে বলে মনে হচ্ছে। এত জোরালো স্মৃতিশক্তি থাকার পরও মনে করতে পারছে না কোথায় দেখেছে। আবেদা বেগম হাসি হাসি মুখে
হায়াকে বললেন, হাই হাই, যা যা যা, আমাদের ঘর থেকে পান সুপারির থালাটা নিয়ে আয় তো। আবার পান সুপারি কেন? এইটা আমাগো এখানকার নিয়ম। বিয়ের কথা পাকাপাকি হইলে পান সুপারি দিতে হয়। তোমরা অবশ্য পান সুপারি খাও না, বুঝাই যায়। থালা খালি সাথে কইরা নিয়ে গেলেই হইব। নীলিমা আর কিছু বললেন না। যেহেতু এটা তাদের এখানকার নিয়ম, তাই তারও উচিত সেটাকে সম্মান করা। ঘুরে দাঁড়িয়ে জেনের মুখ দর্শন হতেই হায়ার হাসি হাসি মুখটা প্যাঁচার মতো হয়ে গেল। কাল তো বলেছিল এই অসভ্য লোকটার ছায়াও মারাবে না, সেখানে আবারও এই হুতুম প্যাঁচার মতো মুখটা দেখতে হলো। সাদা শার্ট, ডাক ব্লু জিন্স পরে বাবু সাহেবের মতো দাঁড়িয়ে আছে। টিমকার চুলগুলো জেল দিয়ে সেট করা, শার্টের স্লিভ হাতের কুনুই পর্যন্ত ভাঁজ করে রাখাই বলপূর্ণ হাত দুটোর ফুলে ওঠা পেশি দেখা যাচ্ছে। শার্টের টপ বাটন খোলা থাকায় বুকের কিছুটা অংশ আজও দৃশ্যমান। মুখে সেই চিরায়িত দাম্ভিকতাপূর্ণ গাম্ভীর্য। যাই হোক, নিজের সর্বস্ব দিয়ে লোকটাকে উপেক্ষা করবে বলে মনে মনে ঠিক করলো হায়া। যেই ভাবা সেই কাজ। কিছুটা ভাব নিয়ে হায়া জেনকে উপেক্ষা করার জন্য পা বাড়ল, কিন্তু ভাগ্য যে অন্য পরিকল্পনা করে রেখেছিল কি জানতো। আর যে ভাগ্য ওদের নিয়ে অন্যরকম নীলাখেলা খেলবে তা যদি জানতো। কয়েক কদম সামনে এগোতে না এগোতেই কিসে না কিসের সাথে ওষ্টা লেগে হুমড়ি খেয়ে হায়া জেনের উপর পড়ল। জেন গম্ভীর মুখে দাঁড়িয়ে সন্দেহভাজক ছেলেটাকে দেখছিল। আচমকা হায়াকে নিজের ওপর তেড়ে আসতে দেখে বেচারা চমকে কয়েক পা পিছিয়ে নিয়ে হাঁটু ভেঙে মাটিতে ধপ করে বসে গেল। দুই মুঠো হাত দুটো মাটিতে ঠেকিয়ে ভরদেশে নিজেকে সামলে নিল। হায়া নিজেকে সামলাতে না পেরে সোজা তার উপর এসে পড়ল। গলায় কোমল নরম ঠোঁটটা ঠেকে যেতেই দুজনে একসাথে থমকে গেল। জেনের কাঁধের দুপাশে হায়ার হাত দুটো শক্ত হয়ে পড়ে আছে। জেন বিস্ফোরিত চোখে হায়ের দিকে তাকালো, সেই সাথে পাল্লা দিয়ে হৃদযন্ত্রটা বেগতিতে চলতে শুরু করলো। বুকের ভেতরে দেদার রসে কে যেন হাতুড়ি পিটিয়ে যাচ্ছে। জীবনে এই প্রথম সে এত হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। চায় ভিজিয়ে মুখে পোড়ার জন্য ভিজিয়ে রাখা বিস্কিটটা মাইনার হাত থেকে ফসকে আবারও চায়ের কাপে পড়ে গেল। আরোহী দু হাতে মুখ ঢেকে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। রাহেনে তো রীতিমতো হেসকি উঠে গেল। ভাইয়ের অবস্থা আরও বেগতিক। শূন্য মস্তিষ্কে সে কাঁপা কাঁপা শরীরে মাথা তুলে জেনের দিকে তাকালো। নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে ক্রমশ। ঠোঁট দুটো ফাঁকা করে ঘন ঘন নিঃশ্বাস ফেলার কারণে গলার শিরাগুলো দপদপ করে ফুলে উঠছে। শূন্য চোখেও জেনের দিকে তাকিয়ে আছে। সারা শরীর রীতিমতো ওর ভূমিকম্পর মতো করে কাঁপতে শুরু করলো। হায়ের অস্বাভাবিক অবস্থা দেখে জেনের বিস্ময় ভাবটা কেটে গেল। সে দুহাতে হায়াকে নাড়িয়ে জিজ্ঞাসা করলো, আর ইউ ওকে? কাঁপছো কেন এভাবে? কি? হায়া চট করে উঠে পড়ল। মুখে হাত চাপাতে ভূত দেখার মতো করে জেনের দিকে তাকালো। আর মুহূর্ত মাত্র অপেক্ষা না করে এক ছুটে সেখান থেকে বেরিয়ে গেল। চোখের পলকেই কি থেকে কি ঘটে গেল। সবাই একে অপরের মুখ চাওচাই করলো। পান সুপারি দেওয়ার কথাই হোক কিংবা বিয়ের তারিখক্ষণ, সে সমস্ত কথা সেখানেই পড়ে রইল। দরজা বন্ধ করে সে কখন থেকে থম মেরে বসে আছে হায়া। সবার সামনে ওই রকম একটা ঘটনা ঘটে যাবে স্বপ্নেও ভাবতে পারেনি কোনোদিন। রাগে দুঃখে ক্ষোভে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। লোকটা যখন থেকে এসেছে তখন থেকেই কিছু না কিছু একটা ঘটে যাচ্ছে। দুদিন হলো এলো নাকি এলো, নান 12টা বাজিয়ে রেখে দিয়েছে। যথেষ্ট হয়েছে, অনেক সহ্য করেছে, কিন্তু আর নয়। যতদিন না আপদ বিদেয় হচ্ছে ততদিন মিয়া বাড়ির পথ মারাবে না বলে মনে মনে দৃঢ় সংকল্প করলো। আপদ যেদিন বিদেয় হবে সেদিন মসজিদে নিজে দাঁড়িয়ে থেকে জিলাপি বিলাবে বলেও মনে মনে ওয়াদা করলো। সন্ধ্যার আজান কানে পৌঁছাতেই অন্ধকারাচ্ছন্ন ঘরটায় আলো জ্বেলে দিল। পেটের ভেতরে খিদে মোচড় দিচ্ছে। না, রান্নাঘর থেকে কিছু একটা না খেলেই নয়। দরজা খুলে রুমের বাইরে বেরোতে না বেরোতেই সে তখন থেকে রুমের সামনে ঘুরঘুর করছে বিচ্ছু বাহিনীর দলগুলো। জেন শয়তানটা রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। কথাটা ভাবতেই মাথা ব্যথা করছে ওদের। জেন বেটা এখনো পর্যন্ত একবার রুম থেকে বেরোয়নি। শুধু একবার বের হোক, তখন বোঝাবে মজা।
আজকে আচ্ছা করে সাহায্য করা যাবে ওই ব্যাটাকে। এমনিতেই তো সবসময় সবাইকে নাকানি চুবানি খাওয়ায়, আজকে সে নিজেই নাকানি চুবানি খাবে। উফ, ভাবতেই ওদের উত্তেজনায় ওরা ফেটে পড়ছে। কিন্তু এদিকে রাহেন মশায়ের সবর হচ্ছে না। উনি বরাবরই ধৈর্য সহ্যহীন। রাহেন প্রায় ধৈর্যহারা হয়েই পড়ল। আমার শ্যালক মশাই এখনো ঘর থেকে বাইরে হইতেছে না কেন? এমনিতেই আমার ধৈর্য কম, আর কতক্ষণ আম্মা ভিক্ষা দেন ভঙ্গিতে বইসা থাকুম? সিরিয়াসলি, যতক্ষণ ধৈর্য এখানে বসে আছি তা যদি কমলাপুর স্টেশনে বসতাম তাহলে ভালোই ইনকাম হয়ে যাইতো এতক্ষণে। শালা শালা কখন বাইরে হবে? জায়ান ভাইয়া, তোমার কি মুখ খারাপ করা ছাড়া ভাষা নাই? তোর এত লাগে কেন? তুই আমার বোন না ওর বোন? ওটাই তো আমার আক্ষেপ। কেন আল্লাহ তোমার আপন বোন বানালো? জায়ান ভাইয়ার মতো একটা চাচাতো ভাই থাকতে জায়ান ভাইয়ার বোন হওয়া কত সৌভাগ্যের ব্যাপার। দেখছোস রেহান, দেখছোস তোর বউ কত মির্জাফর? তুই দজাল মহিলার সাথে থাকিস কেমনে? প্রেম করিয়া গেলাম ফাঁসিয়া, তাই তো করতে হইল রে বিয়া। আরোহী কটমট রাহেনের দিকে তাকালো। সে দাঁত বের করে হাবলার মতো হাসলো। আয়ন বড় ভাইয়ের মতো বলল, বেচারা আজকে অনেক বড় একটা শক খাইছে, একটু তো সময় লাগবেই, কিন্তু বেরোবে তো ঠিকই। আরোহী গালের একপাশে হাত রেখে মলিন গলায় বলল, তুমি এত শিওর হচ্ছ কিভাবে? আয়ান আরোহীর মাথায় ট্যাট করে চাটি মেরে বলল, তাহলে তো তুই বড় ভাই হতি। আরোহী মুখ ফুলিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। জায়ান আয়নকে বলল, কি যে বড় ভাই, এগুলা আমাদের জেইনের কাছে কোনো ব্যাপারই না। ও তো আরও বড় লোচ্চা। ও জানো আমার কি বলে? ওরে নাকি ওর বউ হ্যান্ডেল করতে পারবো না, তাই নাকি বেটা বদমাইশ বিয়া শাদি করে না। এগুলো কোনো কথা? নিজের বইয়ের সাথে প্রেম প্রীতি করবে, এতে লুচ্চামির কি হলো? তাছাড়াও তুমি আর জ্যান বড় তো সমবয়সী, বিয়ে শাদী করো না কেন? জায়ান দাঁত কটমট করে আরোহীর দিকে তাকলো। খট করে দরজা খোলার শব্দে সচেতন ভঙ্গিতে সবগুলো সেদিকে তাকলো। দরজার বাইরে পা রাখতে না রাখতেই বিচ্ছুগুলো জেনকে জেকে ধরলো। জেন ভুরু কুচকে ওদের দিকে তাকিয়ে বলল, কি চাই? সবার মুখে মুচকি মুচকি হাসি, যেন চোখের সামনে কোনো সার্কাস চলছে। এমনিতেই প্রচণ্ড বিরক্ত হয়ে আছে সে। তারপর সবগুলো জোকারের দল একসাথে। সে খ্যাপা গলায় বলল, ইজ দ্য জোক গোয়িং অন হার? গো অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রন্ট অফ মাই আইস। কেমনে লাগলো? হোয়াট? মিষ্টি মিষ্টি কেমন লাগলো? জান কি বলতে চাইছে সে বুঝতে পারছে না। সবগুলো কেমন বলদের মতো ফিকফিক করে হাসছে দেখে মেজাজটা আরও চটে গেল। চটে ওঠা মেজাজটা নিয়ে বলল, আর ইউ কিডিং মি? হোয়াট দ্য হেল অন? অ্যান্ড আই হেট সুইটস। জানের সাথে এবার পাল্লা দিয়ে আয়ান। সে বলল, তুই এত খেপে যাচ্ছিস কেন? ব্যাপার মতো তো কিছু বলিনি খেপার মতো তো কিছুই বলিনি আমরা। তুই নিজেই তো মিষ্টি নিয়ে চোখের সামনে ঘুরঘুর করছিস, আর আমরা কিছু বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষের। মাত্র অতিরিক্ত রেগে জেন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পড়ল, দেখো, এমনিতে আমার মাথা হ্যাং মেরে আছে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। কাম টু দ্য পয়েন্ট। ব্রো ওয়েট। ফোনের মেসেজ রিং বেজে উঠতেই সেটা পকেট থেকে বের করলো সে। হোয়াটসঅ্যাপে আরোহী তাকে পিকচার সেন্ড করেছে। ওপেন করতে চোখের সামনে নিজের ছবিটা ভেসে উঠল। ছবিটায় তার গলার লিপস্টিকের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার জেন চেঁচিয়ে পড়ল, হোয়াট ননসেন্স ইউ গ্রেসলেস, গো টু দ্য হেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল জেন। বাঘ খেপে গেছে ভাবতে গর্বের হাসিতে ফেটে পড়ল। যাক বাবা, টোটকাটা ভালোই কাজে লেগেছে। জেনের রুমের সামনে থেকে সরে এসে এখন জায়নের রুমে গোল মিটিং বসানোর পালা। জায়ন কোলের উপর বালিশ নিয়ে বসে পড়ল। জানিস, আবার মনে বলতেছে এইবার আমাগর জেন সিঙ্গেল থেকে মিঙ্গল হয়ে যাইব। বেটার সন্ন্যাসীগিরি এবার ছুটব। তোর হঠাৎ এমন মনে করার কারণ? এই গাদিদের মারকেও মার, গাদির বাচ্চা গাদি কিচ্ছু বোঝে না। মুখ সামলে কথা বল ভাইয়া, ভুলে যাস না গাদির ভাইয়াও কিন্তু গাধাই হয়। উফ, এই কারণে না ভাল লাগে না। তোমরা ভাই বন্ধুরা ঝগড়া ছাড়া আর কিচ্ছু পারো না। বাদ দেও তো, ওইটা ওদের জন্মগত সমস্যা। কোটিবার বললেও ঠিক হবে না। শোন, আমার নাদান বোন
এখানে আমরা আসার পর থেকে কি কি ঘটেছে সেটা একটু রিপিট করে দেখ, তাহলে তুই নিজেই বুঝতে পারবি। শোনো, প্রথমবার কি হয়েছিল মনে আছে? প্রথমবার তো হায়ার শ্যালক মশাইয়ের বুকে পড়লো, আর দ্বিতীয়বার ডিরেক্ট চুমু খেলো। এখন বুকে পড়া শেষ, চুমু খাওয়া শেষ, আর কি বাকি আছে? এবার দেখবা আমরা ভাবির সাথে নিয়েই ফিরবো। হাই রে আমার বোকার দল, প্রথমবার যা হলো ওটা অ্যাক্সিডেন্ট, আর দ্বিতীয়বার যেটা হলো সেটা কো অ্যাক্সিডেন্ট। তোমরা এটাকে এত পেঁচাচ্ছ কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। তুই বোকা, তোর পুরো 14 গোষ্ঠীর মধ্যে তুই বোকা। তোর কি মনে হয় আমি এমনিই বলেছি? ইয়া রাইট, আমারও মনে হচ্ছে জেইন আর হায়ার ভেতর সামথিং সামথিং আছে। কাম অন, তোমরা জোর করে ওদের দুজনকে কেন মেলাচ্ছ? তাতে তোর এত সমস্যা হচ্ছে কেন? কারণ তোমরা হয়তো ওদের বয়সের ডিফারেন্সটা ভুলে যাচ্ছ। ভাইয়ার হচ্ছে 30 বছর আর মেয়েটার বয়স 19, 11 বছরের পার্থক্য। বোনের বোকা বোকা কথায় জ্যান মুচকি হেসে বলল, এজ ইজ নাথিং, ইটস জাস্ট এ নাম্বার। মনের মিলটাই আসল, তুই দেখে নিস। ও তাই নাকি? তা কোথায় মনের মিল, আমিও দেখি। 11 বছরের তফাৎ, এটা কিন্তু কম না। ওই মেয়ের যখন সমুদ্র পছন্দ হবে তখন ব্রোর পছন্দ হবে পাহাড়। যেই সময়টা ওর বাচ্চাদের মতো কারণে অকারণে অভিমান করে বসে থাকবে, সেই সময়টাই ব্রোর মন খুঁজবে ম্যাচিওর একজন। জ্যান ব্রো কোন ফিল্ডারে কাজ করে ভুলে যাচ্ছ? সবটা এত সহজ না। ঠিক বলেছিস, ও কোন ফিল্ডে কাজ করে সেটা আমরা ভালোভাবে জানি, তাই বলছি ওর জন্য চাই পারফেক্ট। চৌমুখের নেগেটিভ পজিটিভ আকর্ষণ বুঝিস তো? তোমরা জোর করে নিজের পছন্দটা জ্যান ব্রোর উপর চাপিয়ে দিতে চাইছো। তাই নাকি? দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে। দু ভাই বোনের মধ্যে অদৃশ্য ছোটখাটো দ্বন্দ্ব বেঁধে গেল, যে দ্বন্দ্বে কেউ কারোর কাছে হাঁটতে নারাজ, নিজের রাগ জেদ দেয় যেখানে মুখ্য। আচ্ছা, আরোহীর কথাই কি ঠিক ছিল? বয়স শুধুমাত্র সংখ্যা হলো, এই সংখ্যার প্রভাব আমাদের জীবনের সর্বত্রই লক্ষণীয়, নাকি জানে কথাটা ঠিক? দুটো মানুষের মনের মিল হলে কি সংখ্যাগত পার্থক্যে কোনো মাইনে নিয়ে দাঁড়ায়? হেডফোনটা কানে ঠিকঠাক মতো লাগে। ল্যাপটপের স্ক্রিন অন করলো জেন। আঙ্গুলের কয়েকটা টোকা দিতেই কাঙ্ক্ষিত জায়গায় কানেক্ট হয়ে গেল সেরা। ওপাশ থেকে উচ্চ পাদস্থ মানুষের রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো। ইটস ডিরেক্টর রাশেদ। দাম্ভিকতাপূর্ণ বিচক্ষণ মানুষটির রকচটা ভঙ্গিতে বলল, It's Captain AZ. Aman Zain reporting, sir. I found something fishy here. I think there must be something fishy. ওপাশ থেকে রাশভারী মানুষটি জিজ্ঞেস করলো, What did you found? A walkie-talkie and EMF meter. ওপাশ থেকে চমকিত ভঙ্গিতে অর্ডার এলো। Okay, then keep an eye out there and find it. Stay reporting me every moment. It's cover. It's over. বলে সংযোগ বিচ্ছিন্ন করে দিল জেন। হেডসেটটা খুলে রেখে ক্লান্ত ভঙ্গিতে দু হাতের মুঠোয় মাথা ঠেকল। মিয়া বাড়ি দেখতে যতটা সাধারণ ততটা সাধারণও নয়, এটা সে বুঝে গেছে অক্ষরে অক্ষরে। মফস্বলের মতো এলাকায় একটা সুউচ্চ দোতলা বাড়ি মিয়া বাড়ি। কাল সারা রাত যখন বিছানার এপাশ থেকে ওপাশ ছটফট করে ঘুম আসলো না, তখন ভোর রাতের দিকে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। বাড়ির সবাই ঘুমোচ্ছে ভেবে আর আলো জ্বালেনি, যদিও অন্ধকারে ঘুরে বেড়ানোর অভ্যাস আছে তার। হঠাৎই অন্ধকারে কিসের একটার সাথে ধাক্কা খেলো সে। সঙ্গে সঙ্গে ঝনঝন করে শব্দ হলো। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করতেই বড় আকৃতির ফুলদানিটার ভাঙা টুকরোগুলো দেখতে পেল। সেই সাথে আরও দুটো জিনিস যা দেখে তার চোখ স্থির হয়ে গেল, একটা ওয়াকিটকি আর একটা ইএমএফ মিটার। বুদ্ধিদীপ্ত চোখ দুটো বুঝে গেল যা বোঝার। পা দিয়ে আলতো করে ঠেলে জিনিস দুটোকে ভেঙে পড়া ফুলদানিটার পাশে টেবিলের পেছনে সরিয়ে দিল। সরল সোজা মুখমণ্ডলের আড়ালে কে কানামাছি খেলছে, সবটাই বের করতে হবে। সে ব্যক্তিকে না ছুঁয়ে এই বাড়ি থেকে এক কদমও নড়বে না সে। টেনে হিঁচে খুলে ফেলবে মুখোশ। মাথা ঠেকানো ভঙ্গিতেই কুটিল হাসি হাসলো। এইসব খেলায় সে খুব বেশি পটু। অনেকদিন পর মনের মতো প্রতিপক্ষ খুঁজে পেয়েছে সে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না।
দরজা খুলে বাইরে বেরোলো জেন। বাইরের সকাল থেকেই কেমন একটা শোরগোল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো যুবতী কিশোরী মধ্যবয়সী মহিলারা গানের আসর বসিয়েছে। ছোটোখাটো একটা ঢোলের তালে তাল মিলিয়ে সুর তুলছে। বিচ্ছুর দলগুলো সেখানে বসে আছে। জ্যানের পাশে দাঁড়িয়ে সে পড়ল। কি রে বিচ্ছুর দল, এখানে বসে কি করছিস? আরে শ্যালক মশাই, বসো বসো, তুমিও আমাদের সাথে একটু আমোদ প্রমোদ করো। জেন গোমরা মুখ করে বসে পড়ল। টোলের সুরে সুরে মধ্যবয়সী মহিলার গান গাইছেন। গানের মাঝে কেউ কেউ আবার বিরতি দিচ্ছে। শোভা পান বানিয়াটার দিকে এগিয়ে দিচ্ছে। সাবা চোখ বন্ধ করে গান উপভোগ করছে। এতগুলো মেয়ে মানুষের মাঝে সুদর্শন পুরুষেরা বসে থাকলে কি গুঞ্জন না উঠতে পারে? যুবতী বয়সী মেয়েদের মধ্যে কেউ কেউ আলোচনা বারবার সামনে বসে থাকা পুরুষদের দেখাচ্ছে। আবার কেউ কেউ ইচ্ছে করে নিজের চুল হাত বুলিয়ে চুরির ঝংঝং করে তুলে সৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তাদের মধ্যে কিশোরী বয়সীর কৌতূহলে একটু পর পর শালুককে খোঁচাচ্ছে এবং বলছে। জান কিছু একটা ইশারা করতেই আইন জিজ্ঞেস করলো, শুভা, আজকে রায়া আর হায়া কাউকে দেখছি না যে? সাবার মনোযোগ তার পাশে বসা সম্বন্ধ পুরুষটির দিকে পরক্ষণ করায় ব্যস্ত ছিল। আয়নের ডাকে কিছুটা চমকে উঠে সহজ গলায় বলল, রায়া বুবু তো হায়াদের ওখানেই সকাল থেকে। জান ফট করে জিজ্ঞেস করে ফেলল, কেন? কাল সন্ধ্যার দিকে রায়া বুবু ওদের বাসায় গিয়েছিল। গিয়ে দেখে হায়ার পায়ে চোট লেগেছে, তাই এখন আবার ওর সাথে দেখা করতে গেছে। কিভাবে, কি হয়েছে ওর? তেমন কিছু না, কিছু মনে হয় উল্টাপাল্টা করেছে, তাই কাকির হাতে খেলানি খেয়ে পায়ের নখ উল্টে গেছে। কথাটা বলতেই তাকে রায়া মানা করেছিল, কিন্তু তাও ও কথাটা বলে দিল। আয়ান, জায়ান, রায়হান, আরোহী, হায়া, ওদের হায়ার জন্য কষ্ট লাগলো। ছোটবেলায় মায়ের হাতেও ওরাও কম মার খায়নি, কিন্তু তাই বলে বয়স 15 পার হওয়ার পরও কেউ তাদের গায়ে হাত টোকা পর্যন্ত দেয়নি। আরোহী মেয়েটার জন্য অনেক খারাপ লাগলো। সহা অনুভূতির সুরে বলল। জেন চুপচাপ বসে বসে ওদের কথা শুনছিল, এমন একটা ভাব যেন কানে শুনতে পাইনি। আমাদের একবার হলেও ওর সাথে দেখা করা উচিত। এই প্রথম জেন কেমন যেন হায়ার জন্য ব্যথা অনুভব করলো। জীবনে কোনোদিন কোনো মেয়ের জন্য এমন অনুভূতি হয়নি। সে হঠাৎ রায়হানকে বলল, রায়হান, লেটস কাম। সবাই অবাক হলো। কোথায়? ওই মেয়েটার কাছে। কে হায়া? হ্যাঁ। মানে কি ওই মেয়েটার কাছে? মানে আই থিঙ্ক আই লাভ হার। হোয়াট? মানে কি? যা শুনেছ তাই। সবাই চেঁচিয়ে উঠে আরোহীকে খুঁচাই, কিরে বললাম না কথা মিলল? আরোহী রাগ করবে না, খুশি হবে ভেবে পাই না। তার ভাই আবার ভালোবাসতেও জানে। মুখোমুখি জেন আর হায়া বসে, রাকিরা পেছনে চুপি চুপি মজা করছে। কিছু বলছো না কেন? আমি কি খুব খারাপ? জানো তুমি, প্রথম যে আমার মতো একটা এরকম ছেলেকে মায়ায় বেঁধেছ। আমি সত্যি বলতে এখানে একটা ইনভেস্টিগেশনে এসেছি, কিন্তু আই থিঙ্ক সেটা পেলেও আমার আরেকটা জিনিস পাওয়া বাকি। কি? তোমাকে। আমার মনে হয় তুমি আমাকে অপছন্দ করো, বাট আই প্রমিস ইউ, আমি এরকম হলেও তোমাকে ভালোবাসতে ত্রুটি করব না। আসলে মনে মনে আপনাকে আমিও ভালোবেসেছি। সবাই আনন্দে চেঁচাবে। তবে ডাকো কাজী। যদি ছাড়তে পারো কথায় কথায় ইংরেজি, তবেই আমি রাজি। জেন হায়াকে জড়িয়ে ধরে বলল, তোমার জন্য 100 জীবন বাঁচি। সবাই হেসে ওঠে। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে হেসে দেয়।